রাতের 8টা বাজে। জঙ্গক বিছানার এক কোনায় বসে ল্যাপটপ টাইপ করছে। তার পাশেই তে আর দীপ্ত পড়তে বসেছে। এই তো 2 মাস হয়েছে চঞ্চল তের 16তম জন্মদিন পালন করা হয়েছে অনেক ধুমধাম করে। জন্মদিনে জঙ্গকের কাছে গিফট হিসেবে তে একটা বাইসাইকেল দাবি করে। জঙ্গক জানতে চেয়েছে সাইকেল কেন। তে বলেছে তার বান্ধবী নেন্সি সাইকেল চালিয়ে স্কুলে যায়, দুজন একসাথে মিলেমিশে স্কুলে যাবে সাইকেল দিয়ে। জঙ্গক একটু হেসেছে তের কথায়, সাইকেল কিনে দিয়েছে তাকে। কিন্তু জঙ্গক লক্ষ্য করছে 2 মাস ধরে তের মধ্যে অনেক পরিবর্তন। সে বইয়ের ফাঁকে ফাঁকে উকিঝুঁকি দিচ্ছে জঙ্গকের দিকে, তাকে দেখেই কেমন উত্তেজিত লাগছে। কিছু মাস ধরেই ডিপ্রেশনে আছে তে। তার ডিপ্রেশনের কারণ জঙ্গকের সামনে গেলে কিছু না কিছু উদ্ভট কাণ্ড কারখানা করে বসে। যেমন গত সপ্তাহে সে জঙ্গকের কাছে পড়তে বসেছিল। পড়ার এক ফাঁকেই তার হাঁচি আসে। হাঁচি দিতে গিয়ে সে খেয়াল করলো হাঁচির সাথে সর্দি বের হয়ে এসেছে। এমন অবস্থায় সে তার হাত নাক মুখ থেকে সরাতে পারছে না। লুকিয়ে ওড়না বা জামা দিয়ে মুছবে, সেটার উপায় নেই। জঙ্কুক তখন সামনে বসেই কফি খাচ্ছিল। বিষয়টা জঙ্কুকের চোখে পৌঁছাতে পেছন দিক থেকে টিস্যু এনে এগিয়ে দিল। তারপর কফির মগটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। বিষণ্ণ মন নিয়ে তে নাক পরিষ্কার করছে। তার জীবনে এমন বিব্রতকর পরিস্থিতি ইদানিং বেশি চলছে। যেমন পরশু তার টেস্ট ছিল। জঙ্কুক তাকে খুব মনোযোগ সহকারে পড়াচ্ছিল। তেও মনোযোগ দিয়ে পড়ছে। তাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ পড়াশোনা চলছে। হঠাৎ করেই তে শব্দ করে উঠল। এখন শব্দটা কিসের শব্দ ছিল সেটা বুঝতে বাকি রইল না কারো। শব্দটি শুনেও না শোনার ভান করে জঙ্কুক পড়া চালিয়ে যাচ্ছে, কিন্তু তে তো পড়তে পারছে না। হন্তদন্ত ভঙ্গিতে বইগুলো গুছিয়ে রুম থেকে বের হয়ে পড়ল। আর সেই যে বের হয়ে এসেছিল এখন পর্যন্ত লজ্জায় জঙ্কুকের সামনে পড়ে নাই। এই যে বাড়িতে সারাদিন থাকে তখন তো এমনটা হয় না, জঙ্কুকের সামনে গেলেই কেন এমনটা হবে? নির্লজ্জ শব্দ একটা। লজ্জায় হতভম্ব তে নিজের উপরই চরম বিরক্ত। তে উদ্বিগ্ন হয়ে কিছু বলতে চাচ্ছে, বারবার জঙ্কুকের দিকে তাকাচ্ছে। জঙ্কুক নজর আন্দাজ করছে ব্যাপারটা খুব গম্ভীর ভাবে। মুখ খুলে শুধু দীপ্তকে পড়া বুঝিয়ে দিচ্ছে, প্রত্যেকটা সাবজেক্ট খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তবে তেকে কিচ্ছু বলছে না, শুধু আর চোখে তের দিকে তাকাচ্ছে। দীপ্ত ব্যাগ গুছিয়ে কাঁধে নেয় আর চোখে তের দিকে তাকিয়ে বলে, চোখ এক জায়গায় না থাকলে পড়া শেষ হবে কিভাবে? তে চোখ পাকিয়ে তাকাতেই ছেলেটি দৌড়ে পালায়। জঙ্কুক এবারও ভাবলেশীন ভাবেই বসে আছে, যেন তার কোনো আগ্রহ নাই এসব ব্যাপারে। তবে ব্যাপারটি মোটেও এমন না। সে সমস্ত কিছু খেয়াল করছে, দেখছে, না চাইতেও চোখ চলে যাচ্ছে। এই যে তে কানের পেছনে চুল গুজে দিয়ে আদরে চোখে তাকাচ্ছে, উঠছে বসছে ছটফট করছে, সে সমস্ত কিছু খেয়াল করছে। তে কিছু একটা বলবে হয়তো। আজ জঙ্কুক সমস্ত কিছু বুঝেও কিছুই জিজ্ঞাসা করলো না। অজ্ঞাততেই কিছুক্ষণ অপেক্ষা করে মুখ খুলল। জঙ্কুক ভাইয়া, আপনি বেসুজি আপুকে চেনেন? না। চেনেন না? ওই যে পাশের বিল্ডিং এ থাকে আপুটা। জঙ্কুক মাথা ঘুরিয়ে স্বাভাবিক দৃষ্টিতে তাকায়। তে আমতা আমতা করে বলে, ওই আপুটাকে আপনার কেমন লাগে? মুখশ্রী স্বাভাবিক রাখাটা কঠিন হয়ে পড়েছে জঙ্কুকের জন্য। সে ভুরু কুঁচকে প্রশ্ন করে, কি বলতে চাচ্ছিস? পয়েন্ট কি? তে মুখ গোমরা করে বলে, আপুটা ভালো না, কেমন জানি আপনার দিকে বাজে চোখে তাকায়। দেখলেন না বিকালে কেমন করছিল? আর আজ তো আমাকে ডেকে বলে আপনার নাম্বার দিতে। কত বড় সাহস! তুই দিয়েছিস? না, আমি কেন দেব? একদমই দেব না। শেষের কথাটুকু বিড়বিড় করে বলে শেষ করল তে। জঙ্কুক সাবলীল ভাবে বলে, গুড, এবং দৃষ্টি ফিরায় আর চোখের সামান্য হাসে। তে পুনরায় হাসপাস করছে। ঘড়ির কাঁটা 10টায় ঠিকতেই জঙ্কুক উঠে পড়ে ল্যাপটপ গুছিয়ে। ল্যাপটপ টেবিলে রেখে পেছনে ফিরে। তে এখনো সেভাবেই বসে আছে, যেন এখানেই থাকবে। জঙ্কুক ভুরু জোড়া কুচকাতেই তে নিঃশব্দে মুখ বাঁকায়। হেলা ফেলা ভঙ্গিতে উঠে দাঁড়ায়। ব্যাগ বই বুকে জড়িয়ে যাওয়ার জন্য রওনা হয়। তবে চায় তো চায় না অবস্থা। দরজার কাছে গিয়ে থমকে দাঁড়ায়। পেছনে ফিরে বিড়বিড় করে বলে, জঙ্কুক ভাইয়া, আপনার কেমন মেয়ে পছন্দ? কথাটি শুনেই জঙ্কুক কঠিন দৃষ্টি মেলে তাকায় তের দিকে। তা দেখে তে ভয়ে একটা শুকনো ঢোক গিলে দ্রুত ছুটে যায় রুমের বাহিরে। তে চলে যেতেই জঙ্কুকের অধর জোড়ায় হাসি বিচরণ করে। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে সে বোকার মতো মুচকি হাসে। বারান্দায় গিয়ে দাঁড়ায়। ঠান্ডা বাতাস যেন তার গাটা ছুঁয়ে যাচ্ছে। পকেট থেকে সিগারেট বের করে জঙ্কুক একটা সিগারেট ঠোঁটে রাখে।
সেদিন ছিল প্রলয়ঙ্কার বর্ষণ প্রকৃতির বুকে। জঙ্কুক 2 দিন ট্যুর দিয়ে ফিরেছে, সামান্য ড্রিঙ্কস করেছে সে, তবে নেশায় ধরেনি তাকে। ভীষণ রাত করে বাড়িতে ঢুকে একদম ভিজে ঝবঝবে অবস্থা। বাড়িতে তখন সকলেই ঘুমে ব্যস্ত, কেউই জেগে নেই, তাই সে সোজা উপরে নিজের রুমের দিকে হাঁটা ধরে। নিজের রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো জঙ্কুক, তবে ভেতরে ঢুকলো না। দাঁড়িয়ে রইল কিছু সময় রোবটের ন্যায়, তারপর হুট করেই পা দিকে হাঁটা ধরলো। সোজা গিয়ে থামলো তের দরজার সামনে। দরজায় হাত রাখতেই জঙ্কুক বুঝতে পারলো দরজাটি খোলা, ধাক্কা দিলেই খুলে যাবে। জঙ্কুক মনে মনে বিড়বিড় করলো, মেয়েটা দরজা লাগায় না কেন কেন কেন? জঙ্কুক এখন রাগ হবে নাকি সুযোগের সৎ ব্যবহার করবে সেটা জানে না। ধাক্কা দিতে নিল 2 বার, কিন্তু শেষমেশ আর দিল না। খুব ইচ্ছা ভেতরে যাবার, একটু থেকে দেখার, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে আটকালো। মাথা দরজায় ঠেকিয়ে সেভাবে দাঁড়িয়ে রইল। কারো পায়ের শব্দ পেয়ে চমকে ফিরে তাকালো জঙ্কুক। আরেম দাঁড়িয়ে আছে, তার চোখ মুখ শান্ত, যেন মোটেও আশ্চর্য হচ্ছে না জঙ্কুককে তের দরজায় দাঁড়াতে দেখে। জঙ্কুক নিজেকে প্রস্তুত করছে বাবার প্রশ্নের সম্মুখীন হতে, তবে তেমন কিচ্ছু হলো না। আরেম সাহেব শান্ত কণ্ঠে ছেলেকে বলল, ঘরে যাও। জঙ্কুক কয়েক সেকেন্ডের জন্য থমকে রইল, তারপর ধীর পায়ে করিডোর ভিজিয়ে নিজের রুমে ঢুকে পড়ল। আরেম সাহেব ছেলের রুমের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে, ভাবনায় বিভোর তিনি। এক পর্যায়ে হতাশার নিঃশ্বাস ফেলে নিজের রুমের দিকে চলে যায়। তবে জঙ্কুক মোটেও নিজের রুমে ঢুকে না, বাবা যেতেই সে দরজা খুলে বের হয়। এবার আর দাঁড়ালো না জঙ্কুক, সরাসরি তের দরজা খুলে ভেতরে ঢুকে দরজাটি ভেতর দিক দিয়ে বন্ধ করে দিল। মেয়েটি আজকেও জানালা খুলে ঘুমাচ্ছে, বাতাসে পর্দা উঠছে, বৃষ্টির ছিটে ফোঁটা প্রবেশ করছে। জঙ্কুক ভেতরে পা বাড়ায়। বিছানার পাশে স্টিক লাইট জ্বলছে, সেটার হলদেটে আলোতে তের ঘুমন্ত মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। জঙ্কুক বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। তে ঘুমে বিভর। তের ঘুমন্ত মুখশ্রী দেখে জঙ্কুক হার্ট ফিল করে। মনের সূক্ষ্ম বাসনাগুলো ভেতরে নাড়াচাড়া দিয়ে দাঁড়াচ্ছে তার। আনমনেই তেকে নিয়ে নটি নটি জিনিস ভাবছিল জঙ্কুক। হঠাৎ করে পাশে চোখ যায়। মুহূর্তের মধ্যেই জঙ্কুকের অঙ্গভঙ্গি পরিবর্তন হয়ে যায়। হাত বাড়িয়ে তের পাশ থেকে নিজের সাদা শার্টটি তুলে, আমার শার্টটি হাতে ধরে জঙ্কুক পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকে নির্বিকার ভঙ্গিতে। সে 2টা রাত বাড়িতে ছিল না, তাকে এতটাই মিস করেছে তে যে তার শার্ট এনে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। এমনটা একটা মেয়ে কখন করে, কি অনুভূতিতে করে সেটা বুঝতে বাকি রইল না জঙ্কুকের। জঙ্কুকের অনুভূতিতে পুরোটা শরীর জ্বলছে। অদ্ভুত উত্তেজনায় থরথর করে কাঁপছে তার বুক। তের দিকে দ্বিতীয়বার তাকানোর সাহস হয় না তার। শার্ট যেখানে যেভাবে ছিল সেখানে সেভাবে রেখে দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে গেল জঙ্কুক। তবে যাওয়ার পূর্বে দরজাটি ভালোভাবে আটকে দিয়ে গেল। জঙ্কুক অত্যন্ত গম্ভীর স্বভাবের, কথাবার্তা কম বলে, তবে কখনোই অযথা বন্ধুদেরকে না বলতে পারে না। তার মুখ দিয়ে বন্ধুদের জন্য যে ওয়ার্ডগুলো বের হয় তা হলো, হ্যাঁ ঠিক আছে, যেটা ভালো মনে হয়, কিংবা তোরা যেমনটা চাস। শুধুমাত্র একটা বিষয় তার মুখে না শোনা যায়, সেটা হচ্ছে তের বিষয়। কাই যখন মুখশ্রীতে আদুরি ভাব এনে বলে, জঙ্কুক প্লিজ একদিন থেকে আন না, মেয়েটার সাথে পরিচিত হই। জঙ্কুকের মস্তিষ্ক কাজ করার আগেই মুখ কাজ করে। সে গম্ভীর গলায় বলে, না। এই নিয়ে কাইয়ের আফসোসের শেষ নাই। আজও আড্ডায় বসে কাই হতাশ নিঃশ্বাস ফেলে বলে, বন্ধুদের কথার এখন আর কোনো দাম নেই। তার কথার প্রভাব জঙ্কুকের উপর আদৌ পড়ছে নাকি সেটাও ভাবার বিষয়। জঙ্কুক আসার পর থেকেই অন্যমনস্ক হয়ে বসে আছে। গম্ভীর মুখে অন্যমনস্ক ভাবে বসে আছে জঙ্কুক। হাতে তার ড্রিঙ্কসের গ্লাস। বিষয়টা খেয়াল করলো ইউনো। আর চুপ থাকতে পারলো না। হাতের গ্লাসটা টেবিলে রেখে উঠে দাঁড়ালো। পেছনে গিয়ে জঙ্কুকের কাঁধে হাত রাখলো। জঙ্কুককে প্রশ্ন করলো, কি হয়েছে দোস্ত, তুই কি বেশি পেন দিচ্ছে? জঙ্কুক মাথা তুলে তারপর আবারও নজর ফিরিয়ে হাতে গ্লাসে রাখে। ইউনো সিরিয়াস হলো, গমগমে কণ্ঠে বলল, কি হয়েছে? বন্ধুদের মধ্যে মুহূর্তেই বিচলিত ভাব চলে আসে। সবাই চুপ হয়ে যায়। প্রত্যেকে নীরবতা পালন করছে জঙ্কুককে ডিপ্রেশনে দেখে। এমন মন খারাপ জঙ্কুককে সচরাচর দেখা যায় না। কাইয়ের প্রচুর খারাপ লাগছে। হাতের ড্রিঙ্কসটা বিষাদ লাগছে তার কাছে। উঠে দাঁড়ায়, জঙ্কুককে কাঁধে ধরে টেনে তুলে নিয়ে যায় রেস্টুরেন্টের ছাদের দিকে। যাওয়ার সময় অন্যদেরকে বলে, থাক তোরা,
তবে ইউনো শোনে না তার কথা, মানিব্যাগ পকেটে ঢুকিয়ে তাদের পিছু পিছু হাঁটা ধরে। এই রেস্টুরেন্টের ছাদটা খুব আকর্ষণীয়, মানুষের ভিড় কম, যেহেতু এখানে বসার মতো চেয়ার টেবিলের ব্যবস্থা নেই। এক কোনায় তিনজন দাঁড়ালো, জঙ্কুক মাঝখানে, দু বন্ধু দু পাশে। একটা সিগারেট বের করে ঠোঁটে রাখলো জঙ্কুক। দেখা দেখি ইউনো আর কাইও একই কাজ করলো। এবার আর প্রশ্ন করলো না কেউই। তিনজন সিগারেট ঠোঁটে চেপে তাকিয়ে থাকলো দূরে ঝলমলে রাস্তার দিকে। জঙ্কুক এক সময় নিজে থেকেই মুখ খুলল, আমি কি বেশি অধৈর্য হয়ে গেলাম? আমার দেখা সব থেকে ধৈর্যশীল পুরুষ তুই। জঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলে, হাতের সিগারেটটা ফেলে দিয়ে ছটফট ভঙ্গিতে বলে, আজকাল বাসায় যেতে খুব ভয় হয়, আবার তাড়াতাড়ি বাসায় না পৌঁছালে অশান্তি অনুভব করি। নিজেকে ভীষণ অপদার্থ মনে হচ্ছে। হঠাৎ কি কারণে এমন হচ্ছে? জঙ্কুক একটু থেমে কপালে আঙুল ঘষে আবারও বলে, তে আমাকে পছন্দ করতে শুরু করেছে এজ এ লাভার। ইউনো বড় বড় চোখ করে কায়ের দিকে তাকায়, বলে, তা তো আনন্দের বিষয় দোস্ত, তোর মতো ছেলের উপর এমনটা হওয়াই তো স্বাভাবিক। আচ্ছা, বুঝলি কিভাবে তে তোকে পছন্দ করে? কাই তেরা চোখে তাকায় ইউনোর দিকে, ধমকের সুরে বলে, গাধা ছেলে, বলদের মতো কথা বলছিস কেন? থেকে হাতে পিঠে চড়িয়ে বড় করলো তো ও বুঝবে না, কে বুঝবে? তুই। আচমকায় জঙ্কুক হেসে ওঠে, হাস্যোজ্জ্বল হাসি। হাসতে হাসতে বন্ধুদের দিকে তাকায়, হেসে হেসেই বলে, আজকাল খুব উদ্ভটের মতো আচরণ করে, সামনে এলেই উল্টাপাল্টা কাজ করে, অযথাই বারবার তাকায়, ডাইনিং এ খেতে বসলে ঘুরে ঘুরে তাকায়, আমার পছন্দের রঙের কাপড় পরে, সারাদিন সেজে গুজে পরিপাটি হয়ে থাকে, ইদানিং ঘুরতে নিয়ে যেতে বলে। আর এগুলো শুধু আমি দেখি না, বাড়ির সবাই দেখে। আর সেদিন বাবা আমার রুমে এসে কি বলে জানিস? বলে আমাকে ডিফারেন্ট ভাবে চলতে, আমার চলাফেরার ধরন দেখে নাকি তার কিশোরী মন পরিবর্তন হচ্ছে। কাই আর ইউনো হাসতে হাসতে যেন কেঁদেই দিল, চোখের কোনায় পানি জমে গেছে তাদের। জঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলে, অদূরে তাকিয়ে বলে, নিজেকে নিয়ন্ত্রণ রাখা বড্ড কঠিন হয়ে পড়ছে, জেনে যেতে আমাকে পছন্দ করে, ভিন্ন চোখে দেখে। আমি যেসব করিনি ইদানিং সেগুলো করছি। সেদিন বাড়িতে ফিরে বেহায়ের মতো তে রুমে ঢুকলাম ওকে দেখতে, যেটা আমি আগে কখনোই করিনি। আগে যে চোখে দেখতাম, আজকাল সেই দৃষ্টি পরিবর্তন হচ্ছে। বিষয়টা খুবই বিশ্রী হয়ে যাচ্ছে দিন বা দিন। ইউনো একটু সিরিয়াস গলায় বলল, দোস্ত, আঙ্কেলকে জানিয়ে দে, বল তুই তেকে পছন্দ করিস অ্যাজ এ লাইফ পার্টনার। তারপর এঙ্গেজমেন্ট করিয়ে দেবে, তে অনার্স চলাকালীন বিয়ে করে নিবি। আমার বিশ্বাস তের বাবা মা কোনো মতেই অমত করবে না, তুই বেস্ট তাদের তের জন্য। জঙ্কুক গম্ভীর মুখে চুপ রইল, কোনো জবাব দিল না। সমস্যা তো তার বাবা আরএম সাহেব। জঙ্কুকের অনুভূতি বোঝেন, তার বাবা আরএম সাহেব ছাড়া জঙ্কুককে ভালোভাবে কেউই বোঝে না। মানুষটা আগে থেকে সমস্ত কিছু জানেন, জেনে বুঝে বিষয়টা অ্যাভয়েড করে চলছে। জঙ্কুক সেই বিষয়ে ভালোভাবেই অবগত। জঙ্কুকদের বাড়ির ভেতরে নিত্যদিনের মতো উজ্জ্বল ছিল। হঠাৎ করে এই উজ্জ্বলতায় ছায়া প্রবেশ করলো। জঙ্কুক বাড়ি ফেরা মাত্রই তাকে ডেকে পাঠালো তার বাবা নিজের রুমে। আরএম সাহেব অত্যন্ত গম্ভীর আর দাপটি গলায় জঙ্কুককে নিজের রুমে ডেকে নিয়েছে। জঙ্কুক সেই যে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, এখনো রুম থেকে বের হচ্ছে না। দুজন পুরুষের মধ্যে আধা ঘন্টা কি এমন আলাপ থাকতে পারে সেটা কারোরই বোধগাম হচ্ছে না। জিহব সাহেব চিন্তিত মুখে পায়চারি করছে লিভিং রুমে, বারবার বড় ভাইয়ের দরজার দিকে তাকাচ্ছে, ক্ষণে ক্ষণে নজর ফেরাচ্ছে ঘড়ির দিকে। 11:35 বাজে। চিন্তায় ভাঁজ পড়ছে দুই ভুরুর মাঝখানে। এই বয়সে এত স্ট্রেস নেওয়া যায় নাকি? বিড়বিড় করে কথাটি বলছে। তার বড় ভাই আরএম সাহেব এতটা গম্ভীর্যের সাথে জঙ্কুককে ডেকে নিয়ে গিয়েছে যে জিহব সাহেবের বুকের ভেতরে তিরতির করে কাঁপছে, কপালে ছোট ছোট ঘাম জমেছে। বড় ভাইকে বড্ড ভয় পায়, প্রচুর সম্মানও করে, অগাধ ভালোবাসে। আয়ু বেগম এক কাপ চা হাতে নিয়ে এগিয়ে আসলো। চা নাও। গরম মাথায় গরম চা খেলে মেজাজ আরো গরম হয়ে যাবে, রেখে দাও, পরে খাবো। আয়ু বেগম ভেবা চাকা খেয়ে বলে, গরম চায়ের সাথে গরম মেজাজের সম্পর্ক কিভাবে হলো? তুমি বুঝবে না আয়ু, ম্যাথে তুমি খুব দুর্বল। মুহূর্তে থমথমে হয়ে উঠল আয়ু বেগমের মুখমণ্ডল। বিড়বিড় করে বলল, গরম চা, তার সাথে মেজাজ গরম, তার সাথে আবার ম্যাথের কি সম্পর্ক? ছোট্ট দীপ্ত সাইকেল নিয়ে লিভিং রুমে দুষ্টুমি করছিল। হুকাম রেগে কি একটা ধমক দিয়ে উপরে পাঠিয়ে দিল। তার মেজাজ খারাপ, ভেতরে কি হচ্ছে কেউই বলতে পারে না। জঙ্কুক এখনো বের হয় নাই রুম থেকে।
হঠাৎই নিশ্চুপ পরিবেশে দুইটা চেঁচামেচির শব্দ হয় বজ্রপাতের ন্যায়। জব সাহেব তড়িঘড়ি করে সোফা থেকে উঠে দাঁড়িয়ে ছুটতে লাগে বড় ভাইয়ের দরজার দিকে, তবে দরজা তো ভেতর দিক দিয়ে বন্ধ। আরএম সাহেবের মুখশ্রী রাগান্বিত, থরথর করে কাঁপছে ঠোঁট। জঙ্গক আজ শান্ত নেই, ক্রোধে নয়ন জোড়া লাল হয়ে আছে তার, গলার রগ নীল হয়ে বেরিয়ে। ডান হাত কেটে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে মেঝেতে, কাচের গ্লাসটি ভেঙে চুরে পড়ে আছে সেখানটায়। শব্দ তুলে দরজা খুলে ভিতরে ঢুকে জিন বেগম। ছেলের হাতের এই অবস্থা দেখে সে আঁতকে উঠে দ্রুত এগিয়ে গিয়ে জঙ্কুকের কাটা হাত আঁকড়ে ধরে। থরথর করে কাঁপছে সে হাত, রাগে ফসফস করছে জঙ্কুক। জিন অস্থির কণ্ঠে বলে, এসব কি করছিস জঙ্কুক? রক্ত পড়ছে, আল্লাহ! জঙ্কুক তখনও আরএম সাহেবের দিকে দৃষ্টি রেখে আছে, কণ্ঠস্বর চেপে ধীর সুরে বলে, আই ওয়ান্ট হার। আমার মধ্যে কি প্রবলেম? হোয়াটস রং উইথ মি? আমাকে কেন বিশ্বাস করতে পারছো না? আই নো হার বেটার দেন ইউ। বাবা, তাহলে কেন আমি ওকে আমার জীবন সঙ্গী করতে পারবো না? হোয়াই দ্য হেল নট? আরএম সাহেব বাকরুদ্ধ, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে জঙ্কুকের আচরণে। সো এভরিওয়ান, এই পার্টটা এখানে শেষ করলাম। আমার ছেলেটার একটু জ্বর এসেছে, তোমরা আমার ছেলের জন্য দোয়া করবে। ও অসুস্থ না থাকলে ভিডিও আরো বড় হতো, কিছুই করার নাই, কিছুই আমার হাতে নেই। তো সবাই ভালো থেকো। স্টোরি ভালো লাগলে ভালো ভালো কমেন্টস করবে, লাইক করবে, আর যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই করে দিও। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ, লাভ ইউ, বাই বাই।